প্রণয়ের রূপকথা। লেখনীতে ফাতেমা তুজ নৌশি। পর্ব ২৬। কয়েকটা দিন কিভাবে যেন কেটে গেল। সকাল সকাল গাছে পানি দিচ্ছিল কুহু। আলগোছে দীপ্র এসে দাঁড়াল। মানুষটার উপস্থিতি বুঝতে পেরে কুহু বলল, কিছু বলবেন? হুম। উঠে দাঁড়াল কুহু। পানির মগখানা বালতিতে রেখে বলল, বলুন। আয়ানা সমস্যা করছে? না। আমার চোখে ধরা পড়েছে। মিথ্যে বলছিস কেন? আপনাকে সমস্যা দিতে চাচ্ছি না। হুট করে কেন মনে হলো আমাকে সমস্যা দিচ্ছিস? কুহু জবাব দিল না। দীপ্র চোখ মুখ শক্ত করে বলল, তোর সমস্যাটা কি? আমার সমস্যা আমি নিজেই। আমার জন্য সব এলোমেলো হয়ে গেছে। আমি দোষ করেছি। আমিই দোষ করেছি। দোষ করেও আপনাকে দোষারোপ করি। এখন কি করব বলেন? মরে যাব। এটাই বাকি। আর নিতে পারছি না। বলে কুহু পা বাড়িয়ে চলে গেল বাড়ির ভেতর। একটু দূরেই দাঁড়িয়েছিল রাত্রি। ও এসে দাঁড়াল। থমথমে মুখশ্রী। ওর কি হয়েছে? আমি আসলে। বলে একটু থামল রাত্রি। দীপ্র দৃষ্টি ঘুরাল। রাত্রি কিছুটা আমতা আমতা করে বলল, আমি বকা দিয়েছি দীপ্র ভাই। ওর মাথায় কি চলে বুঝতে পারি না। সারাক্ষণ তোমাকে দোষ দেয়। অথচ দোষ তো ও নিজেই করেছে। একটা বিষয় মানতে পারে না। মানতে পারে না বিয়ে ভাঙাটা। অথচ ও নিজেই বিয়ে ভাঙত। ও এক কথাতেই থাকে। কেন তাকে অপমান করা হলো? কিন্তু ও অন্যকে অপমান ঠিকই করতে পারবে। এটা কেমন যুক্তি? রাগ লাগছিল। বকা দিয়েছি। দীপ্র কিছু বল না। কয়েক সেকেন্ড সময় নিয়ে দম ফেল। রাত্রি বলল, আমার ইদানিং কিছু ভালো লাগে না। কি হচ্ছে দীপ্র ভাই? কুহু এখনও চাচার মৃত্যুটা মেনে নিতে পারেনি। ওর মনে হয় আমরা সব কিছু লোক দেখানো করছি। বিশেষ করে আমি। তাই বলে এভাবে তোমাকে দোষ দেবে? জানি না। ঘুরে ফিরে আমারই দোষ হচ্ছে। ওর সাথে কি একটু খোলামেলা কথা বলা উচিত? দয়া দয়া বলে মাথাটা খেয়ে নিচ্ছে। আমি কখনোই কিছু দয়া থেকে করিনি। বর, ওর ভালো চেয়েছি। মাঝে একটা ভুল করেছি, বিয়েটা আগে না ভেঙে, একদম শেষ সময়ে ভেঙে। ওটার জন্য আরও সব এলোমেলো হল। দীপ্র এবার একটু থামল। চাইল রাত্রির দিকে। বলল, তুইই বল, ওর সাথে কথা বলা উচিত তাই না? দীপ্রর কণ্ঠটা বেশ অসহায় লাগল। রাত্রি কিছু বলার আগেই গাড়ির হর্ন বেজে উঠল। ওরা দেখল ছোট চাচি ফিরেছেন। মামি কেমন আছো? এগিয়ে গেল রাত্রি। এল দীপ্র। ববিতা মলিন মুখে বলল, ভালো আছি রে। তোরা কেমন আছিস? ভালো। হাতের ব্যাগগুলো দাও। বলতেই রাত্রিকে থামিয়ে দীপ্র বলল, আমি নিচ্ছি। ব্যাগগুলো তুলে নীল দীপ্র। তবে মুখে কোনো কথা বলল না। ববিতাও আর কিছু বললেন না। ছোট ছোট পায়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন। মাকে দেখে এক প্রকার কেঁদেই ফেলল কণা। জড়িয়ে ধরে রিল অনেকক্ষণ। কুহু চাইলেও পারল না জড়িয়ে ধরতে। ওর কেমন অসহায় লাগল। সেই সাথে অনেকটা ভয়ও লাগল। পালিয়ে যাওয়ার বিষয়টা আয়ানা জানার পর থেকেই ওর মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না। মেয়েটির রোজ রোজ হুমকি শুনে সত্যিই ভয় কাজ করে। কুহু। এদিকে আয়। এগিয়ে এল কুহু। ববিতা কন্যার মুখে হাত রাখলেন। এরই মধ্যে বাড়ির অন্যান্য সদস্যরাও চলে এলেন। পুরো বসার ঘর জমজমাট হয়ে গেল। সবাইকে এতদিন পর দেখে ববিতার কেমন একটা লাগল। তিনি খুব একটা সময় থাকলেন না। চলে এলেন নিজের ঘরে। দুপুরের খাবার খেয়ে ববিতা এলেন শাশুড়ির কক্ষে। নারীটির মুখ দেখেই যা বোঝার বুঝে নিলেন বৃদ্ধা। ববিতা ঠোঁট কামড়ে বললেন, আমার কপালটাই খারাপ আম্মা। কপালটাই খারাপ। এতদিন ধরে ভাইদের জন্য অপেক্ষা করেছেন ববিতা। কিন্তু দিন শেষে লাভের লাভ কিছুই হয়নি। বন সম্পত্তি নিবে এ কথা শুনেই যে যার আসল রূপ দেখিয়ে দিয়েছে। উপায় না পেয়ে বিচার বসিয়েছিলেন ববিতা। বৃদ্ধা ছোট করে নিঃশ্বাস ফেললেন। কান্নাকাটি করিও না ছোট বউ। আল্লাহ যা রেখেছেন কপালে। আমার সাথেই সব সময় এমন কেন হয় আম্মা? আমার ভাইয়েরা, এতদিন তো সম্পত্তি নেয়ার কথা বলিনি। বিপদে পড়েই তো গিয়েছিলাম। কান্নাকাটি করো না। বিপদ একটা সময় পর কেটে যাবে। তা কেটে যাবে আম্মা। কিন্তু ভাইদের সাথে সম্পর্ক আর ঠিক হবে না। তারা ধরেই নিয়েছিল, এ বাড়ির বুড়া সাধারণভাবেই বাবার বাড়ির সম্পত্তি আনে না। তাই আমিও সেই প্রক্রিয়ায় আটকে থাকব। আর তারা নিজেদের ভাগ বৃদ্ধি করবে। দিন শেষে সবাই কি স্বার্থপর আম্মা? ববিতার বুক ভেঙে কান্না এল। সম্পত্তি বিক্রি করে আসার পাশাপাশি সমস্ত সম্পর্ক শেষ করতে হয়েছে। ভাইরা সরাসরি বলেছেন, সব সম্পর্ক শেষ। অনেকগুলো টাকা জমা দিল কুহু।
সে বরাবরই ভালো স্টুডেন্ট। এমন না পাবলিকে পড়তে পারত না। অবশ্যই পারত। কিন্তু রাজনীতির মুখোমুখি না পড়তে হয় যেন, সেই জন্যই বাবা ভর্তি করালেন প্রাইভেটে। বাবা বেঁচে থাকাকালীন সমস্যা হতো না। কষ্ট করে হলেও বাবা সব জমা করে দিতেন। তার চলে যাওয়ার পরই এতগুলো বকেয়া হল। খুব খারাপ লাগল কুহুর। ও বাড়ি ফিরেই মায়ের কাছে এল। নারীটি তখন বসে বসে হিসাব করে নিচ্ছিলেন। এসেছিস কুহু? হুম। বস, একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ববিতার অপর পাশেই বসল কুহু। মা বললেন, টাকা যা পেয়েছি বসে খেলে কিছুই থাকবে না। আমি কোনো একটা ব্যবসা করার কথা ভাবছিলাম। তেমনটা হলে তো ভালো হয় মা। কিন্তু তুমি? ওকে থামিয়ে দিয়ে নারীটি বললেন, পারব না ভাবছিস? সেভাবে বলতে চাইনি মা। না। বুঝতে পেরেছি। শোনো, বিপদে পড়লে কত কিছু করতে হয়। আর সফলতাও আসে। কিন্তু কি নিয়ে কাজ করব সেটাই ভাবছি। সেলাইয়ে কাজ তো পারি। এটা দিয়ে কিছু একটা। কণা পাশেই বসা ছিল। হুট করেই বলে উঠল, এটা কি বাংলা সিনেমা মা? যে সেলাই মেশিন দিয়ে তুমি বড়লোক হয়ে যাবা। আর তুমি সাবানাও না। সাবানা না হলেও আমি কিন্তু ববিতা। সেটা ভুলে গেলি? একটু রসিকতা করে বললেন তিনি। কণা কয়েক সেকেন্ড মন থেকে বলল, তাও ঠিক। তুমি সাবানা না হলেও ববিতা। মানে বাংলা সিনেমার নায়িকা। তবে এই সেলাই মেশিনের প্ল্যান বাদ দাও মা। অন্য কিছু প্ল্যান করো। কি করব তাহলে? আইডিয়া দে। কণা বেশ আগ্রহ নিয়ে এগিয়ে এল। বসল মায়ের পাশে। তারপর বলল, আমরা খাবারের বিজনেস দিতে পারি না? তুমি তো ভীষণ ভালো রান্না করো মা। সেরার সেরা। খাবারের। হুম। তা দেয়া যায়। কুহু, তোর কি মতামত? কুহু মা আর বোনের দিকে চেয়েছিল। দুজন বেশ আগ্রহ নিয়ে কথা বলছে। ওর ভালো লাগছিল সেসব দেখে। কি রে? বল, খাবারের বিজনেস করব কি? করা যায় মা। আমাদের এলাকায় ভালো খাবারের হোটেল খুব কম। আশা করি সফল হব। তাহলে ভেবে দেখি। আর কয়েকজনের সাথে কথাও বলি। একা তো পারব না। সেদিন বিকেলেই পুরোপুরি পাকাপোক্ত হয়ে গেল খাবারের হোটেল দেয়াটা। তা শুনে আবিদা বললেন, মহিলা মানুষ হোটেল চালাবে? কেন আপা? রান্না বান্না করতে পারলে হোটেল কেন চালাতে পারব না? তা করো। মানা তো করছি না। শুধু বললাম। বলে আবিদা কেমন চোখে তাকালেন। খানিকটা অহং বোধ তার আছে। শহরের আবহাওয়াটা বেশ ভালোই গায়ে লেগেছে। চাচি হোটেল দেবে, এটা শুনে দীপ্রি খুশি হল। ও সরাসরি কথা বলার পর ববিতা অনেকটাই স্বাভাবিক হয়েছেন। হওয়ারই কথা। অনেকগুলো দিন চলে গেল। সবটা ঠিক হলেই ভালো হয়। চাচি, আমি আসলেই সরি। আমার ভুলটা বুঝতে পারছি। থাক রে দীপ্র। ওসব আর মনে করিস না। উল্টো কষ্ট লাগবে। তার থেকে ভালো হয় সব স্বাভাবিক হোক। সত্যি বলতে ববিতা অনেকটাই নরম হয়ে গিয়েছেন। ভাইদের সাথে সম্পর্ক শেষ করে এসে এখন তিনি ভয়ে আছেন। আর কোনো সম্পর্ক শেষ করতে চাচ্ছেন না। তার থেকে ভালো যেভাবে যা চলছে চলুক। দীপ্র একটু সময় পর বলল, আমি কেনাকাটার লিস্ট করি। কণার খুব আগ্রহ। ওকে সাথে নিই। ববিতা সায় জানালেন। দীপ্র মৃদু হেসে বলল, আর একটা কথা বলবো? হ্যাঁ, বল। কুহুকে নিতে পারি। ওর সাথে স্বাভাবিক হওয়া দরকার। সত্যি বলতে ববিতার মন খুব একটা সায় দিচ্ছে না। তবে মুখের ওপর মানা করতে কেমন যেন লাগছে। না চাইলে থাক। না, সমস্যা নেই। আমি বলে দিচ্ছি। কুহুও তোদের সাথে থাকবে। চলবে। প্রণয়ের রূপকথা। লেখনীতে ফাতেমা তুজ নৌশি। পর্ব ২৭। দীপ্র কিন্তু গাড়ি নিয়ে আসেনি। ওরা আজ যাচ্ছে রিকশা নিয়ে। অনেক দিন কিংবা মাস পর রিকশায় ওঠা হয়েছে ওদের। রিকশার ওপরে বসেছে দীপ্র। আর নিচে বসা কণা আর কুহু। এই অবস্থাটা কুহুকে ছেলেবেলায় নিয়ে গেল। কুহু বরাবরই দীপ্রর পাগল। হবে নাই বা কেন? বাড়িতে বাবা মায়ের পর যে মানুষটা কুহুকে সবথেকে স্নেহ করে, সেই মানুষটা তো দীপ্র ভাই। তখন কুঞ্জর জন্ম হয়নি। কণা ছোট। দুধ ভাত টাইপ। রাত্রি বর আবরি নানা বাড়িতে এসে থেকেছে। মেলা বসেছে। পাশের গ্রামে। দীপ্র ভাইকে লিডার করে সাথে যাচ্ছে রাত্রি আর আয়ানা। কুহুকে মা যেতে দেবেন না। ওর যে কি কান্না। ওরা ছোট থাকাতে এক রিকশায় ৩ জন বেশ ভালো করেই বসতে পারত। কুহুকে বলা হলো ৪ জন যাওয়া যাবে না। কিন্তু ছোট্ট কুহু কি সেসব কথা মানে? না তো। কুহুর কান্নাকাটি চলতে লাগল। দীপ্র মাঠে খেলতে গিয়েছিল। এসেই সব সমাধান করে ফেল। কুহুকে বলল তাকে ছাড়া কোথাও যাওয়া হবে না। অবশেষে কুহুকে নেওয়া হলো।
রিকশার সিটে 4 জনের জায়গা হল না। কুহুর মনটা খারাপ হল। ও ভাবল ওকে এবার নামিয়ে রাখা হবে। কিন্তু না, তেমন কিছুই করা হল না। দীপ্র ভাই রিকশার ওপরে উঠে বসলেন। আর সিটে বসল কুহু, রাত্রি আর আয়ানা। সেই দিন খুব হৈ হৈ করে মেলায় ঘুরেছিল ওরা। দীপ্র সারাটা সময় কুহুর হাত ধরেছিল। নাগরদোলায় পাশে বসিয়েছিল। কুহু ভয় পাচ্ছিল না। একদমই পাচ্ছিল না। কারণ ও জানত দীপ্র ভাই আছেন দীপ্র ভাই। সেই সময় সেই স্মৃতি কেমন করে হারিয়ে গেল যেন। কুহুর দুটো চোখ টলমল করে উঠল। সহসাই কণা বলে উঠল, এই আপু, ফুচকা খাবি? বাবার স্কুলের সামনে এসে রিকশাটা থেমেছে। টিফিন টাইম চলছে। বাচ্চারা ভিড় জমিয়েছে। কুহুর ভেতরটা হু হু করে উঠল। ওরা রিকশা থেকে নেমে স্কুলের বাইরে এসে দাঁড়াল। স্কুল ড্রেস পরা একদল বাচ্চা ফুচকার দোকানে ভিড় জমিয়েছে। একটা সময় খুব আশা হতো কুহুর। ফুচকা খাওয়া প্রায় শেষ। ঠিক তখনই স্কুলের এক শিক্ষক এসে বললেন, আরে হো, কুহু না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছমা? এদিকে তো আসোই না। আসা হয় না স্যার। আপনি কেমন আছেন? স্কুলের সব কেমন চলছে? আছি ভালোই। আর স্কুল? বলে হতাশার নিঃশ্বাস ফেললেন তিনি। কুহু ছোট করে বলল, সব ঠিক আছে স্যার। আছে কোনো রকম। তোমার বাবার মৃত্যুর ওপর অনিয়মে ভরে গিয়েছে সবটা। এ কথার পরই পাশে থাকা দীপ্রকে নজরে পড়ল শাহ আলম স্যারের। চশমার ফাঁক দিয়ে ওকে দেখে বললেন, ও কে? কুহু নামটা উচ্চারণ করতে গিয়ে কেমন একটা সংকোচ বোধ করল। খুব কষ্ট করেই বলল, বড় চাচার ছেলে। দীপ্র ভাই। আরে ও দীপ্র, কত বড় হয়ে গিয়েছে। তোমাকে সেই কবে দেখেছি। আমাকে চিনতে পেরেছ? শাহ আলম স্যারের চেহারায় বেশ একটা আনন্দ এসে ভর করল। দীপ্র হেসে বলল, চিনেছি স্যার। ছোটবেলায় আপনার ক্লাসে এসে বসে থাকতাম আমি। অথচ আপনি ছিলেন ভিন্ন গ্রুপের টিচার। শাহ আলম হো হো করে হেসে ফেললেন। অনেক স্মৃতি স্মরণ হচ্ছে তার। তোমাকে দেখে বড় ভালো লাগল। তুমি খুব ব্রাইট স্টুডেন্ট ছিলে। আমার বেশ মনে আছে। অবশ্য তোমরা সবাই বেশ ব্রাইট। এখন কি করছ? শুনেছিলাম তোমরা দেশের বাহিরে থাকো। জি স্যার। আশা হয়েছে। ছোট একটা ব্যবসা করতাম। ভাবছি ওটা আর করব না। এ কথায় কুহু চমকাল। দীপ্র ভাই ব্যবসা করবেন না? কিন্তু কেন? সে কি? ভালো চলছে না নাকি? ভালো চলছে স্যার। তবে গ্রামে আসার পর মনে হলো আর না ফিরে যাই। দেশের বাহিরে লাক্সারি আছে। কিন্তু গ্রামের মাটির যে সুবাস, যে আনন্দ, সেটা নাই। আহ, তোমার চাচার মতন করে বললে। কাদের স্যারের হাতে কত সুযোগ ছিল। কত জায়গা থেকে অফার আসত। একদিন চা খেতে খেতে বললাম, এত বড় সুযোগ ছাড়া বোকামি হবে। তিনি হাসলেন। বললেন, আমি চলে গেলে অনিয়মে স্কুলটা ভরে যাবে। সত্যিই তেমনটা হলো। তার চলে যাওয়ার পর সবটা অনিয়মে ভরে গেল। যে যার মতন লুটে খাচ্ছে। শাহ আলম টানা কথাগুলো বললেন। তারপর আবার বললেন, যাই হোক, তোমাদের দেখে ভালো লাগল। একদিন তোমরা আমার বাড়িতে এসো। ডাল ভাতের দাওয়ার রিল। ধন্যবাদ স্যার। নিশ্চয়ই যাব। আপনিও যাবেন? যাব। বলে বিদায় নিলেন শাহ আলম স্যার। কুহু একটা ঘোরের মধ্যে ডুবে গিয়েছিল। ওর মনে একটাই প্রশ্ন। দীপ্র ভাই আসলেই গ্রামে থেকে যাবেন? হোটেলের জন্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র আছে, তার অনেকটাই কেনাকাটা হলো আজ। সব জিনিসপত্র ভ্যানে তুলে দিতেই কণা বলল, আমি ভ্যানে করে যাব। অনেক দিন হয় ভ্যানে যাই না। একজনের বসার মতন জায়গা ছিল। দীপ্রই যেত। তবে কণা ইচ্ছে করেই বিষয়টি ঘটাল। দীপ্র কিংবা কুহু দুজনেই বিষয়টা ধরতে পারল। কুহুর বাধা দেয়ার কথা থাকলেও ও আজ বাধা দিল না। এর কারণ দীপ্র ভাইকে একটা প্রশ্ন করার আছে, যা কণার সামনে করতে পারছিল না। কণা হৈ হৈ মন নিয়ে ভ্যানে উঠে বসল। দীপ্র ভ্যান ভাড়া দিয়ে বলল, মামা, আমার বোন কিন্তু আমানত। একদম দেখে শুনে নিবা। লোকটা দাঁত কেলিয়ে হাসল। বলল, কি যে বলো মামা। কত বছর ধরে ভ্যান চালাই। নিশ্চিত থাকো মামা। তোমাদের বাড়ির সাথে সেই কতদিনের সম্পর্ক। ভ্যানওয়ালাকে বলে দীপ্র এল কণার কাছে। কণা হাসি হাসি মুখে বলল, আমার বোন ও কিন্তু আমানত রিল। দেখে শুনে নিও। এ কথায় একটুখানি পেছনের দিকে চাইল দীপ্র। কুহু সামনের দিকে তাকিয়ে। উদাসীনতা তার দৃষ্টি জুড়ে। তুই সাবধানে যাস। আর একদম লাফালাফি না। বুঝেছিস? বুঝেছি। তুমি টেনশন নিও না তো। ভ্যান চলতে শুরু করল।
কুহু অন্যমনস্ক ছিল। হুট করেই খেয়াল করে এগিয়ে এল, এই কণা। সাবধানে যাস কিন্তু। পেছন ফিরে চাইল কণা। বলল, সাবধানেই যাব। তুই চিন্তা করিস না আপু। তুই দীপ্র ভাইকে সাবধানে নিয়ে আছিস। শেষ কথায় বেকুব বনে গেল কুহু। চেয়ে রিল বোলদের মতন। দীপ্র নিজেও মেয়েটার এহেন কথায় ঠোঁট কামড়ে চাইল। কণাটা বেশ দুষ্টু আছে। বেশ গরম পড়েছে। রিকশার জন্য অপেক্ষা করছে ওরা। বাজারের দিকটায় লোকের ভিড় খুব। এদিকে রিকশা আসতেই চাইছে না। গরমে ঘেমে নেমে অবস্থা খারাপ। একটু দূরে আখের রস বিক্রি করছে। দীপ্র বলল, আখের রস খাবি? কুহু ছোট করে বলল, না। যদিও মেয়েটি না বলেছে। তবে দীপ্র শুনল না। ও এগিয়ে গিয়ে 2 গ্লাস রস নিয়ে এল। কুহু গ্লাস নিয়ে বলল, না বলেছিলাম। আমি হ্যাঁ ধরে নিয়েছি। কথা বাড়াল না কুহু। গরমে মনটা ঠান্ডা রসের জন্য আনচানি করছিল। ও এক নিঃশ্বাসে পান করল। দীপ্র তখন গ্লাস হাতে দাঁড়িয়ে। ও চেয়ে চেয়ে দেখল। খাওয়া শেষে কুহু যখন চাইল তখন দীপ্রর সাথে চোখাচোখি হল। ও একটু লজ্জাই পেল। গ্লাস ফিরিয়ে দিয়ে বলল, গ্রামে কেন থাকতে চাচ্ছেন? আপনার ব্যবসার খুব প্রশংসা শুনেছি। গ্রামে আলাদা শান্তি আছে। বিদেশে তার থেকে বেশি শান্তি না। গ্রামে তো কিছুই নেই। দুঃখ আর দুঃখ। যদি তেমনই হয় তবে দুঃখকেই আপন করব না হয়। এ কথায় কুহু একদম চুপ হয়ে গেল। একটা কথাও বলতে পারল না। দীপ্র রিকশা ডেকে আনল। গ্লাস ফিরিয়ে দিয়ে এসে বলল, ওঠে বস। কুহু যন্ত্রের মতন রিকশায় ওঠে বসল। দীপ্র বসল পাশে। বেখেয়ালে মেয়েটির ওড়নার এক পাশ একদম চাকার দিকে নুয়ে পড়েছিল। দীপ্র চট করেই তা উঠিয়ে ধরল। বিষয়টি বুঝতে পেরে কুহু নিজেও ধ্যানে ফিরে এল। আজকাল একটু বেশিই ঘোরে ডুবে যাচ্ছে সে। চলবে। প্রণয়ের রূপকথা। লেখনীতে ফাতেমা তুজ নৌশি। পর্ব ২৮। কুদিনেই হোটেলের সব আয়োজন শেষ করে ফেলা হয়েছে। সবাই মিলেমিশে করায় একটা দ্রুত সব সম্ভব হয়েছে। 2 দিন পরই হোটেলের উদ্বোধন। ববিতা ভীষণ চিন্তায় আছেন। তাই এসেছেন শাশুড়ির কাছে। একটু কথা বলে যদি মন হালকা হয়। চিন্তা করো না ছোট বউ। চিন্তা তো হচ্ছেই আম্মা। এতগুলো টাকা দিয়ে হোটেল করা হলো। যদি ভালো সাড়া না পাই। পাবা। আল্লাহ আল্লাহ করো। তা তো করি আম্মা। তবু ভয় হচ্ছে। ভয় পেও না। সব ঠিক হবে। হুম। বলে ববিতা চুপ হলেন। বৃদ্ধা একটু সময় পর বললেন, একটা কাজ ভালো করছো। কি আম্মা? দীপ্রর সাথে কুহুরে মিশতে দিয়ে। কি করব আম্মা? আর কিছু তো করার নেই। আমার ও আর ভালো লাগে না। ভালো কাজ হয়েছে এটা। দুজনে একসাথে থাকুক। মিশুক, বুঝুক একে অপরকে। বিপরীতে ববিতা বললেন, আম্মা, আপনি কি আমায় কোনো ইঙ্গিত দিতে চাইছেন? ইঙ্গিত না। সরাসরি বলি। দুজনের বিয়ের বিষয়ে ভাবতে হবে না। এটা হয় না আম্মা। দীপ্র বিয়ে ভেনেছে। আমার মেয়েটার সম্মান গিয়েছে। হ্যাঁ, আমি এখন স্বাভাবিক সম্পর্ক রাখতে চাচ্ছি। কিন্তু ওই বিষয়টা কি মিথ্যে হয়ে যাবে? আচ্ছা, সেটা সময়ই বলুক না। ওরা দুজন যদি চায়। সেটা ভিন্ন আলাপ আম্মা। কিন্তু আমি আর আমার মেয়েকে জোর করব না। কোনো সিদ্ধান্ত চাপিয়েও দেব না। বলে ববিতা নিজের সিদ্ধান্ত জানালেন। কুহুর প্রতি একটা অন্যায় তিনি করে ফেলেছেন। সেটির জন্য রোজ হৃদয়ে ব্যথা অনুভব করেন তিনি। দীপ্রকুহুর একসাথে কাজ করাটা সবথেকে বেশি প্রভাব ফেলল আয়ানার ওপর। ও 2 দিন নিজের ঘরে কেঁদেছে। একদম চোখ লাল করা কান্না। বিষয়টি আবিদা যখন বুঝেছেন তখনই স্বামীর সাথে আলাপ করেছেন। ওনার স্বামী সবটা শুনে একটা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। কিন্তু হুট করেই সেই সিদ্ধান্তটা নেওয়া যায় না। একটু সময় প্রয়োজন। সেই সাথে প্রয়োজন বড় ভাইয়ের সাথে সম্পর্কের ঝালাই। আরও একটি বিষয়ও প্রয়োজন। সেই জন্যই এসেছেন তিনি। ভাইয়ের সাথে আলাপে বসেছেন। আনোয়ার বললেন, ভাইজান, কি ভাবলেন? বিদেশে ফিরবেন এর মাঝে? ফেরার তো একটা ইচ্ছে আছে আনোয়ার। ওখানে সব ফেলে এসেছি। তবে দীপ্রর জন্য সিদ্ধান্ত নিতে পারছি না। কেন? ওর কি মতামত? ও দেশেই থাকতে চাচ্ছে। ব্যবসাটা করবে না বলেও স্থির করেছে। আনোয়ারের ভ্রু কুঞ্চিত হল। একটু সময় নিয়ে তিনি বললেন, ওর ব্যবসার গ্রোথ তো খুব ভালো। এটা তো বোকামি হবে। তা তো আমিও ভাবি। দেখি কি করে। এখন আমিও সিদ্ধান্ত নিতে পারছি না। ছেলেটাকে এখানে রেখে যে ফিরব সেটাও তো একটা চিন্তা। হাসলেন আনোয়ার। বললেন, কি যে বলেন ভাইজান। চিন্তা কিসের? এখানে আমি আছি। দীপ্র কি আমার ছেলে নয়? হ্যাঁ, তোরা তো আছিস।
তবু ওকে নিয়ে চিন্তা হয়। আমার একটা মাত্র সন্তান। আনোয়ার আরও কিছু কথা বলে এলেন কক্ষে। সেখানে আগে থেকেই আবিদার সাথে আয়ানাও ছিল। বাবাকে দেখেই আয়ানা বলল, চাচ্চুকে বিয়ের বিষয়ে বলেছ? এত তারা কিসের? তারা কিসের মানে? তুমি বুঝো না বাবা। কুহুর নজর দীপ্র দাদাভাইয়ের ওপর। শোনো, এত দ্রুত চাইলেই বলা যাবে না। সম্পর্কটা আরেকটু মজবুত করতে দাও। আবার কিসের মজবুত? আবিদা, মেয়েকে সামলাও। ওর মাথা খারাপ হয়ে আছে। আমি যদি বিয়ের বিষয়ে বলি আর ভাইজান রাজি না হন, তখন কি হবে ভেবেছে ও? আবিদা মেয়ের দিকে চাইলেন। চোখের ইশারায় শাসন করে বললেন, তোর বাবার কথার গুরুত্ব বুঝতে পারছিস? আয়ানা জবাব দেয় না। ওর যে আর সহ্য হয় না। দীপ্র দাদাভাই কুহুকে সাথে নিয়ে এখানে ওখানে যাচ্ছে। আর ও সেসব চেয়ে চেয়ে দেখছে। কিচ্ছু করতে পারছে না। লম্বা একটা লিস্ট নিয়ে এসেছে দীপ্র। কুহু নিজের ঘরে। দীপ্র ঠকঠক আওয়াজ করে বলল, ঘরে তুই? কুহু পড়ছিল। ইদানিং তার মনটা একটু স্থির হয়েছে। পড়াশোনা আর হোটেলের কাজে মস্তিষ্ক ব্যস্ত হয়েছে। দূর হয়েছে নিজের একাকিত্ব। তাই দুঃখটা আগের মতন টের পায় না। কুহু বই রেখে বলল, আছি। লিস্ট নিয়ে ভেতরে প্রবেশ করল দীপ্র। কুহু বসা ছিল। দীপ্রকে দেখে দাঁড়িয়ে গিয়েছে। বস। এক পলক দেখে নিয়ে বলল দীপ্র। কুহু বসল। দীপ্র লিস্টে থাকা খাবারের নামগুলো বলে বলল, কোনো কিছু এড কাট হলে জানা। কুহু মেন্যুর লিস্ট হাতে নিল। ভালো মতন পড়ল। তারপর বল, স্কুলের বাচ্চাদের জন্য আলাদা কিছু করার কথা মাথায় এসেছিল। মা কিছু হেলদি নাস্তা বানাতে পারে। ওগুলো যদি লাভ ছাড়া ওদের জন্য দেয়া যায়, তাহলে ভালো হয়। এতদিন পর কুহুর মস্তিষ্ক ঠিকঠাক কাজ করতে পারছে। দীপ্র একটু সময় নিয়ে বলল, আইডিয়া ভালো। বাচ্চাদের জন্য সুবিধা হবে। কিন্তু হোটেল আর স্কুল বেশ খানিকটা দূরে। এটা কিন্তু সমস্যা। ওদের জন্য খাবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। ক্যান্টিনের খাবার দিনকে দিন আরও খারাপ হয়েছে। মানহীন করে ফেলেছে। আমি জেনেছি বিষয়টা। তখনই মাথায় এসেছে ওদের জন্য কিছু করা গেলে ভালো হবে। ওকে। এটা আমি দেখছি। বাড়তি একটা লোক নিতে হবে। আচ্ছা, মেন্যুতে কিছু এড কাট করতে হবে। না। সব ঠিকঠাক? ওকে। লিস্ট কি আপনি করেছেন? হুম। ভালো হয়নি? না। হয়েছে। বেশ ভালো হয়েছে। আচ্ছা। দুজনের কথা ফুরালো। দীপ্র উঠে যেতে নিলেই কুহু কিছু বলতে নিয়েও আটকে গেল। দীপ্র সেটি বুঝতে পারল। সুধাল, কিছু বলবি? গলায় এসে আটকে যাচ্ছে কথাগুলো। কুহু শুকনো ঢোক গিলে বলল না। দীপ্র চলে যেতেই আগমন হল আয়ানার। মেয়েটি বোধহয় এখানেই ঘুরঘুর করছিল। সুযোগ পেয়েই ঘরে প্রবেশ করল। বাহ, ভালোই তো, ঠেস দিয়ে বলল আয়ানা। কুহু একবার দেখে নিয়ে বিছানা ঠিক করায় ব্যস্ত হল। দীপ্র দাদা ভাইকে পটানোর কোনো রকম উপায় তো বাদ দিচ্ছিস না কুহু? হাসি পেল কুহুর। সে পটাতে চাচ্ছে। এ কথার মতন যুক্তিহীন কথা বোধহয় দুটি নেই। আমি আগেও ক্লিয়ার করেছি আয়ানাপু। তোকে ভরসা তো করি না। তুই আর তোর বোন যা শেয়ানা। শেয়ানা তুমি কি কম? মুখের ওপর জবাব দিল কুহু। আয়ানা ঠোঁট কামড়ে বলল, ভালোই তো মুখ থেকে কথা বের হচ্ছে আজকাল। শুধু তোমার অধিকার লেখা আছে নাকি কোথাও? মুখ থেকে কথা বের করা কি? শোন কুহু। কিচ্ছু শুনতে চাচ্ছি না। যেচে পড়ে ঝগড়া করবে না আয়ানাপু। ভালো ব্যবহার করে এসেছি দেখে আরও বেশি পেয়ে বসেছ। তোর ভালো ব্যবহারের পেছনে যে মুখোশ আছে সেটা তো আমি জানি। জানো তো ভালো। যা ইচ্ছে করো। করব। ঠিকই করব। শুধু একবার সময় আসুক। একদম মুখের সামনে এসে কথাটা বলল আয়ানা। কুহু জবাব দিল না। আয়ানা এবার আঙুল উঁচু করে বলল, দীপ্র দাদাভাইয়ের ওপর নজর দিস না। ফল ভালো হবে না। তুমি আমাকে ধৈর্য হারা করে দিচ্ছ আয়ানাপু। আমি ক্লিয়ার করেছি আমি ওনার প্রতি আগ্রহী না। কিন্তু তুমি বিষয়টা বাড়াচ্ছ। এক কথা কতবার বলবো? ওকে। আগ্রহী না হলেই ভালো। এমনিতেও দীপ্র দাদাভাইয়ের সাথে আমার বিয়ে নিয়ে কথা চলছে। এই পর্যায়ে কুহু আসলেই অবাক হল। ওর ভ্রু কুঞ্চিত হল। ভেতরে ভেতরে আসলেই কথাবার্তা চলছে তবে। কুহু তো এমন কিছু শোনেনি। আর দীপ্র ভাইকে দেখেও তো মনে হয় না আয়ানাপুর সাথে তেমন কোনো সম্পর্ক আছে। ও যখন গভীর ভাবনায় ডুবে, আয়ানা তখন গর্বের মতন করে বলে, আর মাত্র কিছুদিন। তারপরই দীপ্র দাদাভাই আমার হবে। বলে বাঁকা হাসল আয়ানা। ও মূলত এসেছিলি কুহুর কানে বিয়ের বিষয়টি প্রবেশ করাতে। চলবে।
প্রণয়ের রূপকথা। লেখনীতে ফাতেমা তুজ নৌশি। পর্ব ২৯। হোটেলের উদ্বোধন উপলক্ষে বাড়িতে আবার সবাই এসেছে। সবাই বলতে রাত্রিদের বাড়ির সবাই। আর একটা উদ্দেশ্য আছে অবশ্য। ঠিক হয়েছে আবিরের বিয়ের একটা ব্যবস্থা করা হবে। রমিজের বাবা মা না থাকায় সব কিছু এখান থেকেই করা হবে। মিলাদ মাহফিল শেষে খাবার দেয়া হলো। খাবার খেতে খেতে আবির বলল, মামি, একদম সেরা হয়েছে। তুমি এমনিতেই ভালো রান্না করো। আজ আরও ভালো লাগছে। আমি একটা বিষয় ঠিক করলাম। যদি আমার ভাগ্যে বিয়ে থাকে, তবে সব খাবার তোমার এই হোটেল থেকে অর্ডার করব। এ কথায় হাসলেন ববিতা। বললেন, সেটা দেখা যাবে। আগে সব ঠিকঠাক চলুক। তোরা তো আগেও খেয়েছিস। বাকিদের পছন্দ হবে কি না? কেন হবে না? এ তো ভালো রান্না। না হয়ে উপায় আছে। ওনাকে থামিয়ে দিয়ে বলে ওঠল দীপ্র। পুডিংয়ের বাটি থেকে এক চামচ পুডিং মুখে দিয়ে ও পুনরায় বলল, এটা সেরা। ছোটবেলায় আমি আর কুহু। বলতে গিয়ে দীপ্রর গলাটা থেমে গেল। কণা বলল, তুমি আর আপু কি দীপ্র ভাইয়া? দীপ্রর মাঝে দোটানা ছিল। ও সেটা ভেঙে হাসল। বলল, মামির হাতের পুডিং আমাদের খুব পছন্দ ছিল। কুহুকে নিয়ে আমি লুকিয়ে লুকিয়ে খেতাম। দীপ্র নিজের আড়ষ্টতা ভাঙল। কুহু বসাই ছিল। ও ড্যাব ড্যাব করে চেয়ে রইল। কণা বলল, আসলেই? এসব সত্যি? হ্যাঁ। ওরা দুজনই পুডিং খুব পছন্দ করত। জবাবটি দিলেন ববিতা। পুনরায় বলল, তোরা খাওয়া দাওয়া কর। আমি ওদিকটায় দেখি। লোকজন আসতে শুরু করেছে। চলে গেলেন তিনি। আবির খাবার চিবুতে চিবুতে নিচু সুরে বলল, ভাই, আমার কিন্তু ভয় হচ্ছে। ভয় কেন? পরশু ওদের বাসায় যাব। ওর বাপ যদি ঝামেলা করে। ঝামেলা করবে না। আর করলে আমরা আছি না। কি করব? মেয়ে ভাগিয়ে আনব। দরকার পড়লে সেটাই করব। বলে পিঠ চাপড়ে দিল দীপ্র। আবির ছোট করে নিঃশ্বাস ফেল। ওদের কথোপকথনের মাঝেই রিকশা এসে থামল। রাত্রি আর কুহু চলে গেল স্কুলের বাচ্চাদের জন্য খাবার নিয়ে। আজ ওদের জন্য ফ্রি খাবারের আয়োজন করা হয়েছে। নিশ্চয়ই বাচ্চারা অনেক দিন পর টিফিনে তৃপ্তি নিয়ে খাবে। আদতে সবটা সহজ মনে হলেও সবটা সহজ নয়। গতকাল সবাই থাকায় ববিতা বিষয়গুলো সেভাবে ধরতে পারেননি। আজ মনে হলো মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। কুহুকে যেতে হয়েছে ভার্সিটি। কণাটার শরীর ভালো না। গতকাল কাজ করে আজই অসুস্থ হয়ে পড়েছে। তিনি যখন সব সামাল দিয়ে এসে ক্লান্ত হয়ে বসলেন। জেবা বললেন, খুব চাপ লাগলে করিও না। উপায় নেই আপা। করতেই হবে। আর কদিন পর সামলেও ওঠব। এখন একটু সমস্যা হচ্ছে। বুঝতে পারছি। জানি তুমি পারবে। বলে বসলেন জেবা। এই মুহূর্তে ববিতার দরকার একটু ভরসা। এই ভরসাই তাকে অনেকটা দূরে নিয়ে যাবে। দেখতে দেখতে 4টা দিন চলে গেল। এরই মধ্যে বাড়ির বড়রা গিয়ে আবিরের বউ দেখে এসেছে। আবিরের যে ভয়টা ছিল সেই ভয়টা এখন আর নেই। বিয়ের কথা অনেকটাই ফাইনাল হয়ে এসেছে। এখন দিন তারিখ দিয়ে এলেই হল। এরই মধ্যে সকাল সকাল ঘটল আরেক ঘটনা। কুহু আর রাত্রি যখন বাগানে পানি দিচ্ছিল তখনই বাড়ির বাইরে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে বের হয়ে এল একটি সুদর্শন পুরুষ। আর পুরুষটির নাম অরণ্য। এ আবার কে? জবাবে রাত্রি ছোট করে বলল, দীপ্র ভাইয়ের বন্ধু। অরণ্য ভাইয়া? একে আগে দেখেনি কুহু। ও চেয়ে রইল। বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে দীপ্র। এসেই অরণ্যকে জড়িয়ে ধরল। দুই বন্ধুর জড়িয়ে ধরা দৃশ্যটি দেখে নিয়ে কুহু বলল, উনি হঠাৎ এখানে? জানি না তো। আমি ভেতরে যাই কুহু। তুই থাক। বলে দ্রুত পা চালিয়ে চলে গেল রাত্রি। কুহু কয়েক সেকেন্ড চেয়ে রইল। সহসাই অরণ্যর দৃষ্টি পড়ল এদিকে। অদূর থেকে দীপ্র বিড়বিড় করে বলল, ও হল কুহু। আমার কাজিন। মানে আমার না হওয়া বউ। রাত্রি আজ সারাদিন বের হয়নি। নিজের কক্ষেই ঘাপটি মেরে আছে। কুহু সেটা লক্ষ্য করেছে। তবে বুঝতে পারছে না কেন এমন করছে। অরণ্যর সাথে কুহুকনার কথা হয়েছে। ছেলেটা ভীষণ ভালো। ওরা জেনেছে অরণ্য আর দীপ্র একই দেশে থেকেছে। তবে শহরটা আলাদা। অরণ্য আসার সময় অনেক কিছুই এনেছে। কুহুকে একটা ল্যাপটপ দিয়েছে। এটা নিতে গিয়ে কুহুর খুব দ্বিধা ছিল। দীপ্র তখন ফট করেই বলল, আমি আনতে বলিনি। ও নিজ থেকেই এনেছে। নিতে পারিস। এ কথার পর কুহুকে থামতে হয়েছে। তাছাড়া অরণ্য এত মিশুক যে বাড়ির সবাই ওর ওপর ফিদা হয়ে আছে। মা ও নিতে বলেছে। ল্যাপটপটা বেশ ভালো মানে। কুহুর আসলেই কাজে লাগবে। শেষবার ল্যাপটপ কেনার জন্য ও টাকা জমাচ্ছিল।
কিন্তু কেনা হয়নি আর। কুহু ভেতরে ভেতরে খুশি হয়েছে। টুকটাক কাজ সে পারে। কতক্ষণ ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করতেই কণা এসে হাজির। ও দাঁত কেলিয়ে আসতেই কুহু বলল, বুঝেছি। একটা মুভি দেখব আপু। একটাই? আচ্ছা দেখো, তবে উল্টাপাল্টা কিছু করিস না আবার। আরে না, আমি কি গর্দভ নাকি? টুকটাক আইডিয়া আছে। কুহু ওর কাছে ল্যাপটপ রেখে এল রাত্রির ঘরে। দুপুরের খাবারটি সে ঘরেই খেয়েছে। বাহানা দিয়েছে অসুস্থতা। এখন শরীর কেমন? জড়সড় হয়ে বসেছিল রাত্রি। কুহুকে দেখে একটু চমকাল। তুই? হুম। কি হয়েছে তোমার? রাত্রির চোখে দ্বিধা। কুহু ওর পাশে বসল। কয়েক সেকেন্ড মন থেকে বলল, অরণ্য ভাইয়াকে নিয়ে সমস্যা। রাত্রি কি বলবে বুঝল না। ও অসহায় চোখে তাকাল। আমি তো একেবারে বাচ্চা না রাত্রিপু। মেয়েটি হার মানল। ছোট করে বলল, তোকে তো প্রায় সব বলি কুহু। এটা বলা হয়নি। অরণ্যর সাথে আমার একটা সম্পর্ক ছিল। কুহু অবাক হল না। ও কিছু একটা বুঝতে পারছিল। তবে নিশ্চিত ছিল না। ছিল, এখন নেই। না। ব্রেকআপ হয়েছে। কিছু দিন আগে। কেন? শুধু ওকে যা নিষেধ করি তাই করে। আমি সম্পর্কের বিষয়ে লয়াল। আমার ভয় হয়। ও থাকে বাহিরের দেশে। এ তো মেয়েদের সাথে মেলামেশা করে। বল আমার ভয় লাগবে না। কুহু কিছু বল না। রাত্রি ছোট করে বলল, কিন্তু ও হুট করে এখানে কেন এল বুঝলাম না। সেই জন্যই তুমি চিন্তায়। বলতে পারিস। আমার আসলেই কিছু ভালো লাগছে না। আমি মুভ অন করতে চাই। বলে রাত্রি হতাশার নিঃশ্বাস ফেল। কুহু কিছু বলতে পারল না। শুধু চেয়ে রিল রাত্রিপুর দিকে। দীপ্রর সাথে কুহুর আড়ষ্টতা ভেঙেছে অনেকটাই। সেই সাহস থেকেই বোধহয় দীপ্রর কক্ষে এসেছে ও। রাত্রিপুকে চিন্তায় দেখে ওর ভালো লাগছে না। দীপ্র ওকে বসিয়ে রেখেছে প্রায় 10 মিনিট হতে চল। কুহু বড় বিরক্ত হল। মিনমিনে সুরে বলল, আমি কিন্তু কিছু জিজ্ঞেস করতে এসেছিলাম। ল্যাপটপ নিয়ে সারাক্ষণ কি যে করছে দীপ্র। হয়তো ব্যবসার কাজ। কুহুকে যেন এক প্রকার ভুলেই গিয়েছে। কণ্ঠ পেয়ে কেমন হাবুলের মতন চেয়েছে। হ্যাঁ। শুনছি, বল। কুহু গলাটা ভেজাল। ভেতর থেকে শক্তিয়েন বলল, অরণ্য ভাইয়া আর রাত্রিপুর একটা সম্পর্ক ছিল। জানি। তবে ব্রেকআপ হয়ে গেছে। নজর না ঘুরিয়েই জবাব দিল দীপ্র। কুহু আবারও বলল, হুম। বলে থামল দীপ্র। আবার বল, আর কিছু? আর একটা কথা আছে। বল। অরণ্য ভাইয়া কেন এসেছে? আপুর সাথে মিটমাট করতে? না। না বলায় কুহুর মুখটা চুপসে গেল। ও চাচ্ছিল দীপ্র ভাই বলুক হ্যাঁ মিটমাট করতে এসেছে। কিন্তু তেমন হল না। অরণ্যর সাথে আমার একটা পার্টনারশিপ হবে। আমি তো বিদেশে সেটেল আর হব না। তো ওর কাছে সব ছেড়ে দেব। সেই জন্যই এসেছে। আপনি আসলেই যাবেন না? বিস্ময়ের সাথে সুধাল কুহু। দীপ্র ছোট করে বলল, যাব না আর। কুহু আর কিছু বলতে পারল না। উঠে চলে এল। দরজার কাছে এসে আবার ফিরে এল। আর একটা কথা বলবো। মেয়েটির কণ্ঠে দ্বিধা। চাইল দীপ্র। কুহুর দিকে আজকাল খুব একটা চায় নাও। দৃষ্টি আড়াল করে। যাতে কুহু সহজ হতে পারে। হুম। জবাব দে দীপ্র। কুহু মিনমিন করেই বলে, অরণ্য ভাইয়ের সাথে রাত্রিপুর সম্পর্কটা ঠিক করা যায় না? কয়েক সেকেন্ড মন থেকে দীপ্র বললে, সেটা হলে আমি খুশি হতাম। কিন্তু ওরা নিজ থেকে না চাইলে তো সম্ভব না। সেটাও ঠিক। বলে মন খারাপ করে যেতে নিচ্ছিল কুহু। দীপ্র ডেকে উঠল। শোন। পেছন ফিরল কুহু। দীপ্র বসা থেকে উঠে এসে ওর কাছাকাছি হল। একটা জিনিস। কি? ওদের মেলানোর চেষ্টা করা যেতে পারে। আমি অরণ্যকে আবিরের বিয়ের বাহানায় আটকে রাখব। এর মধ্যেই যা করার করতে হবে। তুই সাহায্য করতে পারবি? হ্যাঁ, পারব। ওকে। তাহলে এ কথাই রইল। আমি দেখি অরণ্যর মনে কি চলে। তারপর আলোচনা করব। আচ্ছা। হুম। বলে মন হল দীপ্র। কুহুও চুপ। তবে মেয়েটি চলে না গিয়ে দাঁড়িয়ে আছে। দীপ্র ভ্রু নাচিয়ে শুধাল, আর কিছু বলবি? হুম। বলে দৃষ্টি ফেরাল কুহু। দ্বিধা ভেঙে ছোট করে বলে, থ্যাংক ইউ। হঠাৎ? হঠাৎ না তো। তাহলে? আমি অনেক ক্ষেত্রেই ভুল ছিলাম। কিন্তু আপনাকে দোষ দিয়েছি। ওটা বুঝতে পেরেই বললাম। আচ্ছা। কিন্তু আর একটা কথা। কি? বলল দীপ্র। কুহু গলার স্বর দুই করে বলল, আমি এখনো আমার কথার অটল। আপনি আমাকে অপদস্থ করেছেন।
ওটা ভুলব না। পুরো ব্যাপারটাই এই একটা কথায় ঘেঁটে দিল কুহু। দীপ্র হতাশ হয়ে বলল, সেই জন্য আমি কিন্তু সরি বলেছি কুহু। হুম বলেছেন, কিন্তু আমি কেন যেন মানতে পারি না। সহজ স্বীকারোক্তি ওর। দীপ্র ছোট করে বলল, সময়কে সময় দিলে ঠিক হয়ে যাবে। আর আমরা দুজনেই তো একটা মিউচুয়াল সিদ্ধান্ত নিয়েছি, তাই না? স্বাভাবিক করার। সেদিন দীপ্র সরাসরি বলেছে সবটা স্বাভাবিক করতে হবে। কুহুর ভেতর থেকেও একটা সায় ছিল। কারণ তার ভুলগুলো দৃশ্যমান। তাছাড়া নিজের ভেতরে একটা ভয়ও কাজ করে। বিষয়টা জানাজানি হলে সত্যিই মুখ পাবে না কুহু। সেসব ভেবে ছোট করে নিঃশ্বাস ফেলতেই হনহনিয়ে কক্ষে প্রবেশ করল আয়ানা। ওদের দুজনকে দেখে ভ্রু কুঞ্চিত করল। আয়ানা, বলল দীপ্র। মেয়েটির মুখশ্রী আকাশের সবটুকু মেঘ ধরে রেখেছে যেন। দীপ্র চেহারায় একটা কঠিন ভাব এনে বলল, নক করে আসতে হয় জানিস না। একটা অপমান মেয়েটিকে সপাটে চোর বসাল। ও ঠোঁট কামড়ে বলল, সরি। দীপ্র বুঝল আয়ানা কষ্ট পেয়েছে। তাই নরম হল। কিছু বলবি? খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। আচ্ছা, আসছি। তুই যা। হুম। বলে চলে গেল আয়ানা। ওর যাওয়ার পানে চেয়ে কুহু চিন্তায় পড়ল। আয়ানাপু এই রাগ তার ওপর না ওঠালেই হল। রাত্রিকে রাতের খাবারে আসতে হয়েছে। বাড়িতে এত মানুষ যে এক টেবিলে জায়গা হচ্ছে না। শেষমেশ ঠিক হল ওদের বাড়ির মাঝে যে বাধাই করা উঠানের মতন জায়গা আছে, ওখানে মাদুর বিছিয়ে খাওয়া দাওয়া হবে। ছোটবেলায় বাচ্চাদের এভাবেই বসিয়ে খাওয়াত। বিষয়টা বেশ মজাদারও। কুঞ্জ হৈ হৈ করে মাদুর নিয়ে এল। কণা মাদুর বিছিয়ে দিল। আমি আগে বসব, বলে লাফিয়ে বসে পড়ল কুঞ্জ। আবিদা ছেলেকে শাসনের মতন করে বললেন, খাওয়ার সময় এভাবে ছুটোছুটি না কুঞ্জ। ভদ্র হয়ে থাকো। আমি তো ভদ্রী। ভদ্র না বলো কণাপু? কণা হেসে বলল, হুম। বাড়ির নারী সদস্যরা খাবার এনে রাখছেন। উঠানের এক পাশে কতগুলো বেঞ্চের মতন রাখা। ওখানেই বসে আছে রাত্রি আর কুহু। রাত্রির বুকের ভেতর কেমন ধিম ধিম করছে। রাত্রিপু, বল কুহু। রাত্রি যেন ক্লান্ত। তাকে বিষণ্ণতা চেপে ধরে আছে। কুহু ভনিতা ছাড়াই বলল, তুমি কি সবটা স্বাভাবিক করতে চাও? না রে কুহু, ওর সাথে আমি সুখী হব না। ও আমাকে আসলে ভালোই বাসে না। ভালোবাসলে আমি ব্রেকআপ করার পর ঠিকই খোঁজ নিত। কিন্তু নীল না। খুহ ইগো বেয়াদবটার। জবাবে কিছু বলতে নিচ্ছিল কুহু। তবে ওকে আটকে দিল অরণ্য আর দীপ্র আগমন। আবির আগে থেকেই উপস্থিত আছে। দীপ্র আর অরণ্য ওর সাথে গিয়ে বসল। জেবা প্লেট এনে দিয়ে রাত্রি আর কুহুকে উদ্দেশ্য করে বললেন, কি রে, তোরা আয়। ওদেরকেও এবার উঠতে হল। আয়ানা একটু আগেই এখানে এসে বসেছে। ওর পাশ ধরেই বসল রাত্রি আর কুহু। কণা বসেছে অন্য দিকটায়, কুঞ্জকে সাথে নিয়ে। রাত্রি, কুহু, একটু তোরা খাবার বেড়ে দে তো। আমি ওদিকে যাই। বসে আছে সবাই, বললেন ববিতা। সারাদিন হোটেল সামলে এখন সংসারেও তিনি ঘোড়ার মতন দৌড়াচ্ছেন। মায়ের এমন গতি কুহুকে অবাক করে। তিনি না থাকলে সত্যিই ভেসে যেতে হতো। কুহু আর রাত্রি উঠে গিয়ে খাবার পরিবেশন করতে লাগল। তবে বিপত্তি হল অরণ্যর বেলায়। খাবারের বাটি কুহুর হাতে ধরিয়ে দিয়ে রাত্রি বলল, তুই দে তো, আমি পানি নিয়ে আসি। পানির জগ নিয়ে উঠে গেল রাত্রি। অরণ্য স্বাভাবিকভাবেই বসেছিল। কথা বলছিল দীপ্র আর আবিরের সাথে। রাত্রির কণ্ঠ পেয়ে ফট করেই নজর ফেরাল। যদিও পুরোপুরি দেখতে পেল না। চলবে। প্রণয়ের রূপকথা। লেখনীতে ফাতেমা তুজ নৌশি। পর্ব ৩০। শায়েরের মুখোমুখি পড়তেই হল। ও থমথমে ভাবে বলল, আমাকে এখনো ক্ষমা করা যায় না? না। যায় না। প্লিজ কুহু। শায়ের, আমি বলেছি আমার সামনে না আসতে। তুই কেন বুঝিস না ভাই? তোকে ভালোবাসি। এই কথাগুলোর জন্যই আমার বিরক্ত লাগে। তোকে বলে বলে ক্লান্ত। ওকে পাশ কাটিয়ে চলে গেল কুহু। সাথেই ছিল লাবিবা। ওর দিকে অসহায় হয়ে চাইল। একটা কথাও না। তোর জন্য আমি আর কিচ্ছু করব না। লাবিবা, তুই তো বোঝ একটু। কিছু বোঝার নেই, বলে লাবিবাও চলে গেল। শায়ের নিঃসঙ্গ হয়ে বসে রিল। তার সবটা এলোমেলো লাগছে। কুহুর সাথে চা খেয়ে বের হতে নিচ্ছিল লাবিবা। ঠিক তখনই লাবিবা বলে উঠল, এই কুহু, ওটা তোর কাজিন না। কুহু ওর কথায় দৃষ্টি ফেরাল। দেখল দীপ্র ভাই দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। উনি তো তাই না? হুম। ভাই ছবির থেকেও সুন্দর। এ কথা বলতেই কুহু তাকাল লাবিবার দিকে। ও মেকি হাসি হেসে বলল, আসলেই ভাই?
এমন একজনকে রিজেক্ট করছিস তুই। আমি না। আমাকেই করেছেন। ধুর, কি যে বলিস তুই। পালাবি এটা জেনেই তো করেছে। না হলে কখনোই করত না। কে জানে। যাক গে ওসব কথা। উনি হল আয়ানাপুর প্রেমিক। মুখটা খারাপ করাবি না। তোর এই কাজিনকে পেলে আমি আসলেই চোর দেব। ওর কথায় হেসে ফেলল কুহু। বলল, আরে তুইও না। আমি কি? ওই মেয়ের জন্যই সব এলোমেলো হল। থাক, বাদ দেই। চলো আমরা যাই। বলে সামনের দিকে এগোতে যাচ্ছিল কুহু। তখনই দীপ্রর ডাক কানে এল। কুহু। ও ভেবেছিল দীপ্র ভাই বুঝি অন্য কাজে এসেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি এদিকেই এগিয়ে আসছেন। কুহু চোখ ছোট ছোট করে চাইল। কি ব্যাপার বলতো? ওনার সাথে তোর মিটমাট হয়েছে নাকি? নাকি আবার আমাকে ধরবে? আমার তো ভয় টয় লাগছে রে। আরেহ তেমন না। মিউচুয়াল একটা ডিসিশনে এসেছি। আলটিমেটলি ভুল তো আমি কম করিনি। কুহু আজকাল নিজের ভুলগুলো স্বীকার করে চলেছে। অথচ আগে একদমই করত না। উল্টো ইনিয়ে বিনিয়ে দীপ্রকেই দোষ দিত। দীপ্র কাছাকাছি চলে আসায় ওরা আর কথা এগোল না। কুহু বলল, এখানে আপনি? হুম। তোকে নিতে এসেছি। পুরোই অবাক হল কুহু। লাবিবা একটু খুশিই হল। বলল, আমি যাই রে কুহু। পরে কথা হবে। বলে লাবিবা চলে গেল। একদমই সময় দিল না। কুহু সেদিকে চেয়ে বলল, চলে গেল। কথা বাড়াতেই দিল না। লজ্জা পেয়েছে বোধহয়। লজ্জা কেন পাবে? বিস্ময় নিয়ে শুধাল কুহু। দীপ্র বলল, তোকে পালাতে সাহায্য করার কথা ছিল যে। ব্যাপারটা মনে করে কুহু বলল, ও সেটাও কথা। আমি ভুলে গিয়েছি। হুম। শোন এবার। কুহু তাকাল। বলল কি? রাত্রি আর অরণ্যর বিষয়ে ভেবেছি। আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? যেতে যেতে বলি। গাড়ি নিয়ে এসেছে দীপ্র। কুহু গাড়িখানা দেখে বলল, আপনার গাড়িতে যাব না। গাড়ি আবার কি সমস্যা করল? সমস্যা না। পরে আবার আমাকে বোকা খেতে হবে। আয়ানাপু আমার চুল ছিঁড়বে। একটু রসিকতার মতন করেই বলল কুহু। দীপ্র ঠোঁট কামড়ে বলল, আজব কাহিনী। মজা করে বললাম। বুঝেছি। হুম। কুহু গাড়িতে উঠে বসল। দীপ্র একটা বিষয়ে খুশি। কুহু আগের মতন চঞ্চলতা ফিরে পাচ্ছে। ভালোভাবে কথা বলছে। অরণ্য ভাইয়া আর রাত্রি আপুর ব্যাপারটা। ও হ্যাঁ, বিয়ের প্রস্তাব আনতে হবে। বুঝলাম না। রাত্রির জন্য ছেলে আনব। বিয়ের কথা বার্তা বলাব। সে কি? তাহলে তো আরেক ঝামেলা। রাত্রিপুর সাথে তো অন্য কারো বিয়ে হয়ে যাবে। শোন কথাটা। বিয়ের প্রস্তাবটা ফেক হবে। যদি রাত্রি কিংবা অরণ্য একে অপরের জন্য মায়া রাখে, তবে ওরা নিজেরাই এক হবে। আইডিয়া ভালো। কুহুর পছন্দ হল। ও সায় জানাল। দীপ্র বলল, কোথাও বসবি? কোথায়? চা বা কফি? না। দরকার নেই। শেষে। আয়ানার কথা টানিস না প্লিজ। আচ্ছা চলেন বসি। বিল আমি দেব। গাড়ি চালানো অবস্থাতেই কুহুর দিকে তাকাল দীপ্র। কুহু একটুখানি হেসে বলল, লোন রাখতে চাই না। অহ। কিন্তু আমাকে লোনি করতে চাচ্ছিস? বলতে পারেন। ঠিক আছে। হলাম লোনি। সময় হলে শোধে আসলে ফেরত দেব। হোটেলের কাজে দীপ্র কুহুর দূরত্ব কমেছিল। রাত্রিঅরণ্যর বিষয়টা আসায় তা আরও অনেক নেমে এসেছে। এটা বোধকরি সবার আগে খেয়াল করলেন ববিতা। তিনি দ্বিধায় আছেন। ভাবছেন মেয়ের সাথে খোলামেলা আলোচনা করবেন কিনা। একটু ভয়ে আছেন তিনি। সেবার দীপ্রর প্রতি অনুভূতি ছিল না কুহুর। তাই দীপ্র বিয়ে ভেঙে দেয়াতে মেয়েটির ওপর সেভাবে প্রভাব আসেনি। কিন্তু এই মেলামেশাতে যদি অনুভূতি চলে আসে, তখন তো আরেক ঝামেলা। রাতের বেলা এই বিষয়টি নিয়েই কথা বলতে এলেন তিনি। মেয়ের সাথে খোলামেলা আলোচনা করলেন। কুহু বলল, আমি এসব নিয়ে ভাবি না মা। আর কারো দোষ ও নেই। তুই সব স্বাভাবিক করছিস। আমি খুশি। কিন্তু কুহু। শেষে মনটা হারিয়ে না বসলেই হয়। হারাব না। বলে মায়ের হাতখানা স্পর্শ করল কুহু। অনেকটা দ্বিধা নিয়েই স্পর্শ করেছে ও। এতিমখানায় ঘুরে আসতে মন চাচ্ছে। অনেক দিন হয় যাওয়া হয় না। কনাকে নিয়ে যাব কি? হ্যাঁ, যা। আরেকটা কাজ করা যায়। ওদের জন্য এক বেলার খাবার রান্না করে দিই যদি। এটা তো আরও ভালো হয়। হুম। তোকে আরও একটা কাজ করতে হবে। বাচ্চাগুলোর কি কি লাগে না লাগে শেষবের একটা লিস্ট করতে হবে। পারবি তো? হুম পারব। কাদের যে সম্পত্তি পেয়েছিল তার সিংহভাগ এতিমখানার জন্য বরাদ্দ করে রাখা। অনেক আগে থেকেই ওরা এতিমখানা চালিয়ে এসেছে।
কিন্তু সম্পত্তি ভাগের সময় এতিমখানার দায়িত্ব কেউ নিতে চাইল না। শেষমেশ কাদেরই নিলেন দায়িত্বখানা। তিনি সন্তানদের জন্য সামান্য কিছু অংশ রেখে বাকিটা আদ্য করলেন এতিমখানার জন্য। ধানি জমি থেকে বছরে যে আয় হয় তার সবটাই যায় এতিমখানাতে। আগে কাদের ফান্ডিং করে আরও কিছু টাকা দিত। তিনি চলে যাবার পর সবটা তো এলোমেলোই হল। তাই এখন বাচ্চাদের অসুবিধাই হয়। এই খবরটি ববিতার কানে এসেছিল। কিন্তু তিনি নিজেই যে অসহায়। কি করবেন বুঝে ওঠেননি। সেই দুঃখ থেকে এতিমখানায় যেতেও পারেননি। এখন যেহেতু ব্যবসা দাঁড় করালেন তাই ভেবেছেন কিছু অংশ এতিমখানার জন্য রাখবেন। মা চলে যেতেই কুহু ল্যাপটপ নিয়ে বসল। ল্যাপটপে আজ সোশ্যাল অ্যাকাউন্ট এড করেছে। ও লগ ইন করতেই শুরুতেই চোখে পড়ল দীপ্রর আইডি খানা। কুহু যখন স্ক্রোল করতে গেল তখনই ভুলবশত ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেল। এদিকে বান্দা দীপ্র নিমিষেই অ্যাকসেপ্ট করে নিল। কুহু হতাশ হয়ে মেসেজটা পাঠাল। ভুলে রিকোয়েস্ট চলে গিয়েছিল। রিমুভের আগেই দেখি অ্যাকসেপ্ট। মেসেজ সিন করল দীপ্র। তবে উত্তর দিল না। কুহু ঠোঁট কামড়ে কিছু একটা বলতে নিতেই খেয়াল করল দীপ্র তাকে আনফ্রেন্ড করে দিয়েছে। বিষয়টা কুহুকে বোকা বানিয়ে দিল। সে একটু ভাব নিয়ে ইট মেরেছিল। কিন্তু পাটকেলটা দীপ্র ঠিকই দিল। চলবে।